সবাইকে আমার চ্যানেলে স্বাগত। পিএসসি পরীক্ষায় দেখা যাচ্ছে সর্বাধিক পরিমাণে যে প্রশ্ন পড়ছে সেটা হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। তো সরল সুদের সহজ থেকে কঠিন সব রকমই প্রশ্ন পরীক্ষায় পড়ছে। আগে যে দুটো ভিডিও দিয়েছি তাতে সহজ জাতীয় প্রশ্ন কেমন হতে পারে এবং সেই জাতীয় প্রশ্ন এবারে পরীক্ষায়ও পড়েছে। এবারে কঠিন প্রশ্নগুলো আমাদের আলোচনা করা দরকার। সেই ধরনের প্রশ্নের জন্য আমাদের তৈরি থাকা দরকার। সেজন্যই আমার এই ভিডিও। এখন দুটো ভিডিও যেটা দেবো সেটা হচ্ছে পরপর দুটো ভিডিও দেবো যেটা সিম্পল ইন্টারেস্টের কঠিন প্রশ্ন নিয়ে। কঠিন প্রশ্ন কিভাবে সহজে উত্তর করব সে নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথম প্রশ্ন আজকের, কিছু অর্থ স্কিম এতে 8% বার্ষিক সরল সুদের হারে 14 বছরের জন্য বিনিয়োগ করা হলো। 14 বছর পর এ স্কিম থেকে প্রাপ্ত মূলধন বি স্কিমে 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, যেখানে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। যদি বি স্কিম থেকে প্রাপ্ত সুদের পরিমাণ 6,678 টাকা হয়, তাহলে স্কিম এতে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? তাহলে প্রথমে স্কিম এ তে আসি আমরা। এ স্কিমে কত টাকা রাখা হয়েছিল সেটাই আমাদের প্রশ্ন। এখানে বলা হচ্ছে সুদের হার কত ছিল? 8%। এ স্কিমে যে টাকাটা রাখা হয়েছিল একটা সিম্পল ইন্টারেস্টে রাখা হয়েছিল। কত বছরের জন্য রাখা হয়েছিল? 14 বছরের জন্য রাখা হয়েছিল। সেখান থেকে যে অ্যামাউন্ট বা সুদাসলটা পাওয়া গেছিল সেটা মনে করা যাক এক্স। সেই টাকাটা নিয়ে আমরা কোথায় রাখলাম? বি স্কিমে দিলাম, স্কিম বিতে। স্কিম বিতে সুদের হার কত বলা হয়েছে? 10%। কিন্তু স্কিম বিতে যে টাকাটা রাখা হয়েছিল সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছিল। ক বছরের জন্য রাখা হয়েছিল? 2 বছরের জন্য। রেখে সেখান থেকে যে কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া গেছিল, এই কম্পাউন্ড ইন্টারেস্টের পরিমাণটা, এই কম্পাউন্ড ইন্টারেস্টের পরিমাণ বলা হচ্ছে 6,678 টাকা। তাহলে স্কিম এতে কত টাকা রাখা হয়েছিল? তাহলে আমরা আগে বুঝি, স্কিম এতে যে টাকাটা রাখা হয়েছিল সেটা মনে করা যাক 100% টাকা। এই টাকাটা কত? 100% টাকা। 8% হারে 14 বছরের সুদ। তাহলে এখানে সুদ হয়েছিল, সিম্পল ইন্টারেস্ট হয়েছিল 8% হারে, 8 14 কত? 112। তাহলে 112% সুদ হয়েছিল। তাহলে এখানে যে অ্যামাউন্টটা হচ্ছিল সেটা হচ্ছে 212% টাকা হয়ে গেছে। তাহলে 100 টাকা রাখলে 212 টাকা হয়ে গেছে। এই 212% টাকাটা এখানে রাখা হলো। এখানে সুদ পাচ্ছি 10% হারে। ক বছরের সুদ? 2 বছরের সুদ। 10% হারে 2 বছরের সুদ হচ্ছে, প্রথম বছরের সুদ 100। এখানে যদি এখানে যে টাকাটা সেটা 100% যদি ধরি আমরা, তাহলে প্রথম বছরের সুদ 10 টাকা, পরের বছরের সুদ 10 টাকা, আর 10 টাকা 10% মানে 11 টাকা। তাহলে এখান থেকে আমরা যে সুদটা পাচ্ছি সেটা হচ্ছে 21% সুদ পাচ্ছি। কত পার্সেন্ট সুদ পাচ্ছি? 21% সুদ। এই 21% সুদের পরিমাণটা এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের বের করতে হবে এ স্কিমে কত টাকা যে 100% রাখা হচ্ছে সেটা। তাহলে বি স্কিমের 100%টা প্রথমে বের করব, তারপর এ স্কিমের 100%টা বের করব। তাহলে এ স্কিমে টাকা কত টাকা রাখা হয়েছিল সেটা আমরা বের করছি। তাহলে বি স্কিম থেকে শুরু করছি। বি স্কিমে যে সুদ পাওয়া গেছিল সেটা 6,678। এটা বি স্কিমের কত পার্সেন্ট সুদ? 21% সুদ। তাহলে 21% সুদটা যদি আমাদের হয় এই টাকা, তাহলে আমাদের জমা টাকাটা কত ছিল, মানে বি স্কিমের টাকাটা কত ছিল? তাহলে এই হিসেবটা করলে বি স্কিমের 100% পাচ্ছি। এই বি স্কিমের যেটা 100% সেটা এ স্কিমের কত পার্সেন্ট? 212%। তাহলে 212%টা পেয়েছি, পাবো, আমার দরকার 100%। তাহলে 212টা নিচে লিখতে হবে, 212%টা আমাদের নিচে লিখতে হবে, ওপর লিখতে হবে 100%। এখান থেকে কাটাকাটি করলে আমরা উত্তরটা পেয়ে যাবো। আবার বলছি যে কাটাকাটিটা করছি। স্কিম বিতে সুদ পেয়েছিলাম 21%, সেই 21% সুদের পরিমাণ দেওয়া আছে 6,678 টাকা। তাহলে এখান থেকে 100% বের করলে, এই হিসেবটা করলে পাবো বি স্কিমে কত টাকা রাখা হয়েছিল। বি স্কিমে যে টাকাটা রাখা হয়েছিল সেটা এ স্কিমের কত পার্সেন্ট? 212% টাকা। তাহলে 212% টাকা যদি এই হয়, তাহলে 100%টা এবার কাটাকাটি করবো আমরা। 21-এর নামটা পড়ি আমরা, 21 দিয়ে কাটি। 3 21 কত? 63। থাকলো 3 37। তাহলে একবার যাবে 21, থাকবে 1 6 8, মানে 8 বার যাবে। এবার 100 আর 212টা কাটলাম। 100 4 দিয়ে কাটলে এটা 25, 4 দিয়ে কাটলে এটা 53। 53 দিয়ে যদি এটা কাটি কবার যাবে? 6 বার। তো 6 25 কত? 150 ইন্টু 100। 150 ইন্টু 100 মানে কত? 15,000। তাহলে এই স্কিমে কত টাকা রাখা হয়েছিল? 15,000 টাকা রাখা হয়েছিল। পরের প্রশ্ন, 2300। এই অঙ্কটা বহুবার পরীক্ষায় পড়েছি আমি। চাকরির পরীক্ষায় যে 31-32 বছর ধরে পড়াচ্ছি,
31 বছর পার হয়ে গেছে, 32 বছর ধরে রানিং। এই অঙ্কটা বহুবার বহু পরীক্ষাতে পড়েছে। কোশ্চেনটাতে আছে 2379 টাকা তিন ভাগে এমনভাবে ভাগ করো যাতে করে বার্ষিক 5% সরল সুদের হারে যথাক্রমে 2 বছর, 2, 3 এবং 4 বছর পর তার সুদাসলের পরিমাণ সমান হবে। প্রথম ভাগের টাকাটা কত? তার টাকার 3টে স্কিমে রেখেছি। একটা এ স্কিম, এ, বি এবং সি। এই 3টে স্কিমে আমি মনে করি টাকা রেখেছি কত টাকা? টাকা রেখেছি 2379 টাকা। স্কিম এতে ক বছরের জন্য রেখেছি? 2 বছরের জন্য। স্কিম বিতে রেখেছি কত বছরের জন্য? 3 বছরের জন্য। আর স্কিম সিতে রেখেছি আমরা 4 বছরের জন্য। রাখার পর সুদাসলগুলো সমান হয়ে গেছে, অ্যামাউন্টসগুলো কি হচ্ছে? ইকুয়াল হয়েছে। সব ক্ষেত্রেই সুদের হার কত পার্সেন্ট বলা হচ্ছে? রেট অফ ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট 5%। যেখানেই টাকা রাখি না কেন, স্কিম এ, বি, সি যেখানেই টাকা রাখি না কেন, যে টাকা রাখি সেটা হচ্ছে 100%। তাহলে এ স্কিমে যে টাকাটা রেখেছিলাম আমরা, সে টাকাটা 100%। 100% টাকার উপরে 5% হারে 2 বছরের সুদ, মানে সুদে আসলে হয়েছে এটা 110%। আবার বলছি এ স্কিমের টাকা 100%, 2 বছর 5% করে সুদ পেয়েছি 10%, তাহলে এর সুদ আসল হয়ে গেছে 110%। বি এর সুদ আসল হয়ে গেছে 3, 5, 15 মানে 115%। সি এর সুদ আসল হয়ে গেছে 120%। এই সুদ আসলগুলো কি বলেছে? সমান। সমান হলে কি হয়? ব্যস্ত অনুপাত। তাহলে এটাকে কেটে যদি আমরা 5-এর নামটা দিয়ে কাটি, তাহলে আমরা পাচ্ছি 22 সমান সমান 23 বি সমান সমান 24 সি। তাহলে এ ইস টু বি ইস টু সি কি হবে? এ ইস টু বি ইস টু সি। তাহলে এর ক্ষেত্রে গুণ করতে হবে 23 আর 24। তাহলে 23-এর স্কোয়ার প্লাস 24, তাহলে 552। বি এর টাকা কত হবে? 22 ইন্টু 24 মানে 23-এর স্কোয়ার মাইনাস 1 মানে 528। সি এর টাকা কত হবে? 22 ইন্টু 23 মানে 506। এগুলোকে কেটে একটু ছোট করে নিই আমরা। 2 দিয়ে কাটলে আমরা কত পাচ্ছি? 2 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 27 দুগুণে 54, 6 দুগুণে 12। এটা 2 দিয়ে কাটলে 26 দুগুণে 52, 2, 6, 4। এটা 2 দিয়ে কাটলে কত পাচ্ছি আমরা? 25। এই তিনটেকে যোগ করে দেবো। 6, 4, 10, 3, 13, 3 হাতে 1, 1, 5, 6, 4, 10, 7, 17, 7 হাতে 1, 1, 2, 3, 2, 5, 3, 7। 3, 4, 7, 6, 13, 3 হাতে 1, 1, 5, 6, 6, 6, 12, 12 সাথে 3, 4, 7, 6, 13, 3 হাতে 1, 1, 5, 6, 6, 6, 12, 12 সাথে 19, 9 হাতে 1, 1, 2, 3, 3, 2, 5, 3, 7। তাহলে 793। এইটা হচ্ছে কত? 2379। তাহলে এটা কত গুণাতে 3, 9 হয়েছে মানে 3 গুণই আছে। 3, 3 থেকে 9, 3, 9, 27, 7 আর 3, 7, 31। তাহলে আমার চেয়েছে এ স্কিমের টাকা কত? এটাকে তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা গুণ করলে 3, 6, 18, 3, 7, 81, 1, 82। তাহলে এ স্কিমে কত টাকা রাখা হচ্ছিল? 828 টাকা। পরের প্রশ্ন। এই ভিডিওটা একটু যত্ন সহকারে এবং ধৈর্যের সঙ্গে দেখতে হবে, কারণ অঙ্কগুলো অনেক বড় বড়, বোঝাতে একটু সময় লাগবে, করতে বেশি সময় লাগে না, কিন্তু বোঝাতে একটু সময় লাগবে। এই জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো এবং এগুলো সংগ্রহ করে রাখো। সবাই এটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমরা কমেন্ট করো। তাহলে আমার পক্ষে সুবিধা হবে, তোমাদেরকে ভিডিওতে কি কি দেবো সেটা আমার বুঝতে সুবিধা হবে। পরের প্রশ্ন। 1440 টাকা 3 ভাগে এমনভাবে ঋণ দেওয়া হলো যাতে প্রথম ভাগে 2% হারে 3 বছরের সুদ, দ্বিতীয় ভাগে 4% হারে 4 বছরের সুদ, তৃতীয় ভাগে 4% হারে 5 বছরের সুদের সমান হয়। তাহলে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কমটা পার্থক্য কত? তাহলে আমার কাছে যে টাকাটা ছিল সে টাকাটা কত? 1440 টাকা। তাহলে একে ধার দিলাম, মনে করি এ, বি এবং সি তিনজনকে ধার দিয়েছি কত? 1440 টাকা। একে যে টাকাটা ধার দিয়েছি সেই টাকা সুদ নেব আমি 2% হারে 3 বছরের জন্য। বিকে যে টাকাটা ধার দিয়েছি তার কাছ থেকে সুদ নেব 3% হারে
4 বছরের জন্য। আর সি এর কাছে যে টাকা ধার দিয়েছি সেখান থেকে সুদ নেব 4% হারে 5 বছরের জন্য। এই আগের অঙ্কে ছিল ইকুয়াল অ্যামাউন্ট হয়েছিল, এখানে বলেছে সুদগুলো সমান হবে। তাহলে ইকুয়াল কি হবে? ইকুয়াল ইন্টারেস্ট হবে, সুদ সমান হবে। তাহলে আসি আমরা আবার অঙ্কটা শুরু করি। তাহলে আমাদের 1440 টাকা নিয়ে আমাদের হিসেব করতে হবে। তাহলে এ স্কিম থেকে আমরা সুদ পেয়েছি কত? 2% হারে 3 বছর, মানে 6% সুদ পেয়েছি। বি স্কিম থেকে সুদ পেয়েছি 3 4 12%। আর সি স্কিম থেকে সুদ পেয়েছি 4 5 20%। এই সুদগুলো সমান, তিনটে স্কিমের সুদ সমান। তাহলে এগুলোকে কত দিয়ে কাটা যাবে? 2 দিয়ে কাটা যাবে। কেটে একটু ছোট করে নিই তাহলে আমরা। তাহলে এখানে লিখবো 3a সমান 6b সমান 10c। তাহলে a:b:c কি হবে? এই যে টাকার অনুপাত কত ছিল? a, b এবং c। তাহলে এর বেলা গুণ করতে হবে 6 10 কত? 60। বি এর বেলা গুণ করতে হবে 3 10 কত? 30। সি এর বেলা গুণ করতে হবে 3 6 কত? 8। এগুলোকে যদি আমরা ছোট করে নিই একটু 6 দিয়ে কেটে, তাহলে এটা পাচ্ছি 10, এটা পাচ্ছি 5, এটা পাচ্ছি 3। তাহলে 10 5 15 3 18। 18 ভাগ টাকাটাই কত ছিল? 1440। তাহলে আমাদের সবচেয়ে বেশি টাকা এবং কম টাকার পার্থক্য মানে এই 7 ভাগটা চাওয়া হয়েছে। তাহলে 18 ভাগটা 1440, 8 18 144, তার মানে 80 গুণ করতে হবে। তাহলে 7 8 কত? 56। তাহলে সবচেয়ে বেশি পরিমাণ টাকা এবং কম পরিমাণ টাকার পার্থক্য ছিল 560 টাকা। পরের অঙ্ক, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক 5% সুদের হারে বিনিয়োগ করা হলো। প্রথম অর্থে দ্বিগুণ পরিমাণ অর্থ বার্ষিক 5.5% হারে বিনিয়োগ করা হলো। উভয় বিনিয়োগ থেকে প্রাপ্ত মোট সুদ যদি 1100 টাকা হয়, প্রতি বছর প্রতি বছর সুদ তুলে নেওয়া হয়, বিনিয়োগ করা দ্বিতীয় অর্থের পরিমাণ কত? তাহলে মনে করি প্রথম স্কিমে যেটা রাখা হয়েছিল সেটা 100% টাকা, এখানে সুদের হার ছিল 5%। আর দ্বিতীয় স্কিমে তার ডবল টাকা রাখা হচ্ছিল, তার ধরলাম এটা 200% টাকা, এখানে সুদের হার ছিল 5.5%। তাহলে আমাদের মোট সুদ বলা হয়েছে, টোটাল ইন্টারেস্ট বলা হচ্ছে, সিম্পল ইন্টারেস্ট টোটাল বলা হচ্ছে কত? 1000 টাকা। তাহলে স্কিম বিতে কত টাকা রাখা হয়েছিল সেটা বলতে হবে। তাহলে আমরা স্কিম এর টাকা ধরি, স্কিম বি এর টাকা ধরি, আর ইন্টারেস্ট। তাহলে স্কিম এতে কত টাকা? 100 টাকা, স্কিম বিতে 200 টাকা। 100 টাকায় ক টাকা সুদ পাবো? 5 টাকা। আর 200 টাকায় কত সুদ পাবো? 11 টাকা। তাহলে 11 5 কত? 16 টাকা। এই 16 ভাগ সুদটাই কত বলা হয়েছে? 1000 টাকা। তাহলে 200% টাকাটা কত? তার মানে অ্যাকচুয়ালি 16%টাই কত বলা হয়েছে? 16% সুদ যেটা সেটাই বলা হয়েছে 1000 টাকা। তাহলে 4%টা কত হবে? নিশ্চয়ই 250 টাকা হবে। তাহলে আমাদের বের করতে হবে বি এর টাকা, মানে 200%টা বের করতে হবে। 4 এর কত গুণ 200? 50 গুণ 200। তাহলে এই টাকাটাকে 50 গুণ করে দিই। ঠিক আছে, 5 25 কত? 125। এই একটা শূন্য, এই একটা শূন্য। তাহলে স্কিম বিতে কত টাকা রাখা হয়েছিল? 12,500। পরের অঙ্ক, বিশ্বাস 30,000 টাকার কিছু অংশ বার্ষিক 12% সরল সুদের হারে এবং বাকি টাকা 10% সরল সুদের হারে ধার করল। যদি 2 বছর শেষে মোট সে 36,480 টাকা দিয়ে ঋণ শোধ করে, তাহলে 12% বার্ষিক সুদের হারে কত টাকা ধার নিয়েছিল? তাহলে দুটো স্কিমে ধার নিয়েছিল, এ স্কিম আর বি স্কিম মনে করি। দুটো স্কিম থেকে ধার নিয়েছিল কত? 30,000 টাকা। তাকে সুদে আসলে ফেরত দিতে হয়েছিল, অ্যামাউন্টটা তার দিতে হয়েছিল সুদে আসলে 2 বছর পরে। টাইম কত বলছে? 2 বছর। 2 বছর পরে সুদে আসলে তাকে ফেরত দিতে হয়েছিল 36,480 টাকা। 36,480 টাকা। স্কিম এ তে যেটা টাকা রেখেছিল, টাকা ধার নিয়েছিল, স্কিম এ তে সুদের হার ছিল 12%, আর স্কিম বি তে সুদের হার ছিল 10%। উত্তরে চাওয়া হচ্ছে স্কিম এ তে কত টাকা, এ স্কিমে কত টাকা ধার নিয়েছিল।
তাহলে এসো দেখি আমরা কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্ট ক টাকা দিয়েছিল সে? 30,000 টাকা নিয়ে 36,480 টাকা দিয়েছিল। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত টাকা দিয়েছিল? সিম্পল ইন্টারেস্ট দিয়েছিল 6,480 টাকা। ক বছরে? 2 বছর। তাহলে প্রতি বছরে সুদ দিয়েছিল কত? ৩২৪০ টাকা। এ স্কিমে যেটা টাকা ধার নিয়েছিল সুদের হার কত ছিল? 12%। আর বি স্কিমে যেটা ধার নিয়েছিল সেটা সুদের হার ছিল 10%। তাহলে 30,000 টাকার 12% কত হবে? 30,000 টাকার 1% হচ্ছে 300 টাকা। তাহলে 12% হচ্ছে 3 12 কত? 3600 টাকা। 10% করলে কত হচ্ছে? 3,000 টাকা। কিন্তু বছরের সুদ ছিল কত? ৩২৪০ টাকা। সব থেকে একটা করে শূন্য বাদ দিয়ে দাও। এবার এটাকে অ্যালিগেশন করো। 300 এবং 324 এর বিয়োগফল 24, আর 360 আর 324 এর বিয়োগফল হলো 36। তাহলে অনুপাত কত ছিল? 2:3। 3 দিয়ে 5, 5 ভাগ টাকাটাই কত ছিল? 30,000। তাহলে 2 ভাগ কত হয়? 5 6 30, 6 দুগুণে কত? 12,000। তাহলে স্কিম এ থেকে কত টাকা ধার নিয়েছিল? 12,000 টাকা ধার নিয়েছিল। পরের অঙ্ক, এক ব্যক্তি কিছু অর্থ বার্ষিক 6% সরল সুদে বিনিয়োগ করে, অপর কিছু পরিমাণ অর্থ বার্ষিক 7% সরল সুদে বিনিয়োগ করে। 2 বছর পর তার আয় হয় 354 টাকা। প্রথম অর্থের 1/4 দ্বিতীয় অর্থের 1/5 সমান। তাহলে মোট সে কত টাকা বিনিয়োগ করেছিল? কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে এ স্কিমে যেটা বিনিয়োগ করেছিল, সেখানে সুদের হার ছিল 6%, আর বি স্কিমে সুদের হার ছিল 7%। 2 বছরে তার সুদ হয়েছিল 354 টাকা। তাহলে প্রতি বছর সুদ পেয়েছিল, তাহলে 354 টাকা 2 বছরে সুদ পেয়েছিল। তাহলে প্রতি বছরে সুদ পেয়েছিল, 2 দ্বারা যদি এটাকে ভাগ করি, 17 দুগুণে 34, 7 দুগুণে 14, 1770 টাকা করে সুদ পেয়েছিল। ঠিক আছে? এবারে বলা হচ্ছে প্রথম টাকার অঙ্কের যেটা বলা হচ্ছে প্রথম টাকার 1/4, মানে প্রথম টাকার 1/4 অংশ, দ্বিতীয় টাকার মানে বি টাকার 1/5 অংশের সমান। তাহলে আমরা ধরি এ এবং বি, অর্থাৎ এ এবং বি এর টাকার অনুপাত ছিল কত? 4:5। মানে এ স্কিমে রেখেছিল 400 টাকা মনে করলে, বি স্কিমে রেখেছিল ক টাকা? 500 টাকা। তাহলে টোটাল কত টাকা বিনিয়োগ করেছিল? ইনভেস্টমেন্ট কত ছিল তার? নিশ্চয়ই 900 টাকা। 900 টাকায় ক টাকা সুদ পেয়েছিল? 600 টাকায় সুদ পাবে। ইন্টারেস্ট এবারে হিসেব করি আমরা। 600 টাকায় সুদ পাবে, 4 6 কত? 24 টাকা। সরি, 400 টাকার 6% হচ্ছে 24 টাকা, আর 500 টাকার 7% হচ্ছে 35 টাকা। 35 আর 24 যোগ করলে কত পাচ্ছি? 59, 59 টাকা। 59 জায়গা তার সুদ হচ্ছিল ক টাকা? 1770 টাকা। তাহলে 177 দিকে দেখো, 59 কত গুণ? 3 গুণ আছে, পাশে একটা শূন্য। তাহলে কত গুণ টাকা? 30 গুণ টাকা। তাহলে ঠিক আছে, 900 টাকার কি করতে হবে? তাহলে 30, সরি, 177 টাকা। 177 টাকা 3 গুণ করতে হবে। তাহলে 3 গুণ টাকা করলে কত হচ্ছে? 900 3 গুণ করতে 2700 টাকা। তাহলে মোট তার বিনিয়োগ কত ছিল? 2700 টাকা। আবার একটু অঙ্কটা ভুল করেছিলাম আমি। আবার বলছি, 2 বছরে এ স্কিমে যে টাকা রাখা ছিল তার 1/4 অংশ বি স্কিমের 1/5 অংশের সমান। মানে এ স্কিমে যদি 4 হয়, বি স্কিমে 5, মানে এ স্কিমে যদি 400 টাকা যায়, বি স্কিমে 500 টাকা। দুটো স্কিম থেকে 2 বছরে সুদ পেয়েছিল 354 টাকা। তাহলে প্রতি বছর সুদ পেয়েছিল 177 টাকা। তাহলে 400 এবং 500, 900 টাকা যদি রাখে, 400 টাকার সুদ কত পাবে? 24 টাকা। 500 টাকার 7% 35 টাকা। তাহলে সুদ পেলে ক টাকা? 59 টাকা। 59 এর জায়গায় কত লেখা আছে? 177, মানে কত গুণ আছে? 3 গুণ। তাহলে মোট টাকার পরিমাণ 3 গুণ হবে। 3 9 কত? 2700 টাকা। পরের অঙ্ক 7 নম্বর, 1000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে বিনিয়োগ করা হলো। যদি প্রতি বছর প্রতি 10 বছর অন্তর সুদ আসলের সাথে যোগ করে দেওয়া হয়, তাহলে আসল সুদ আসলে 2000 টাকা হবে কত বছর? তাহলে 1000 টাকা 2000 টাকা হবে, তার মানে দ্বিগুণ হয়ে যাবে। বার্ষিক সুদের হার কত? 5%। তাহলে 1000 টাকা নিয়ে করতে পারো, 100 টাকা নিয়ে করতে পারো, যা বলি, টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। অঙ্কে বলেছে টাকাটা, যা টাকা রাখা হয়েছিল ক টাকা বলা হয়েছে? প্রিন্সিপাল কত টাকা ছিল? 1000 টাকা।
সুদের হার কত ছিল? 5%। রেট অফ ইন্টারেস্ট কত? 5%। কত বছরের জন্য টাকা জমা রাখলে টাকাটা সুদে আসলে কত হয়ে যাবে? 2,000 টাকা হয়ে যাবে। কিন্তু কথাটা হচ্ছে 5 বছর পরে, প্রতি 5 বছর পরে সেটা কি হবে? টাকাটা সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে তুমি এই টাকাটা 1,000 টাকা বাদ দিয়ে 100 টাকাই ধরো, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে আমি 100 টাকা জমা দিলাম। প্রথম 10 বছরে 10 ইয়ার্স 5% হারে সুদ হবে মানে ক টাকা হবে? 50 টাকা। তাহলে সুদ আসল ক টাকা হয়ে গেল? 150 টাকা। এটা হতে হবে 200 টাকা। হতে হবে কত? 200 টাকা। তাহলে 150 টাকার 5% যদি করি, তাহলে 150 টাকার 5% মানে ক টাকা? তাহলে এখানে সুদ লাগবে ক টাকা? আরো 50 টাকা। কত বছরে সেই সময়টা লাগবে? ঠিক আছে, টাইম 2 টা আমরা বের করব। টাইম 1 টা কত বছর? 10 বছর। টাইমটা 2 টা বের করব। তাহলে আমাদের এখানে সুদ লাগছে ক টাকা? 50 টাকা। আর 1500 টাকার 7.5 5% কত? ঠিক আছে? 150 টাকার 5%। 5 15 75 মানে 7.5। তাহলে 50 কে যদি 7.5 দ্বারা ভাগ করি নাকি? তাহলে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটাকে 10 মিটার তুলে দিলাম, তাহলে উপরে লিখলাম কত? 500, নিচে লিখলাম কত? 75। সরাসরি কেটে দিচ্ছি না। 25 এর নামতা পড়লে এটা হচ্ছে 20, 25 এর নামতা পড়লে 3। তার মানে কত? 20 কে 3 দ্বারা ভাগ করতে হবে, 6 পূর্ণ 2 টোটাল সময়টা কত ছিল? টাইম 1 প্লাস টাইম 2। প্রথমে কত বছর ছিল? 10 বছর, এই 10 বছর। পরে আরো কত বছর হলো? 6 পূর্ণ 2 3 বছর। তাহলে মোট সময় লাগবে কত? 16 পূর্ণ 2/3 বছর। আবার অঙ্কটা আরেকবার বলছি, 100 টাকা জমা রাখলাম। প্রথম 10 বছর হয়ে গেলে সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 5% হারে 10 বছরের সুদ হবে ক টাকা? 50 টাকা। তাহলে সুদ আর আসল মিলে ক টাকা হয়ে গেল? 150 টাকা। এখন 150 টাকা আছে, ওটাকে 200 টাকা করতে হবে। তাহলে 150 টাকা 200 টাকা হতে গেলে সুদ লাগবে ক টাকা? 50 টাকা। তো 50 টাকা সুদ লাগবে। 150 টাকার 5% কত? 7.5 টাকা বছরের সুদ হবে। 7.5 টাকা বছরের সুদ হবে। তাহলে 50 টাকা হতে কত বছর লাগবে? লাগবে 6 পূর্ণ 2 3 বছর। তাহলে মোট সময় লাগলো, প্রথমেই রেখেছিলাম 10 বছরের জন্য, পরে আরো রাখতে হবে 6 পূর্ণ 2 3 বছরের জন্য। তাহলে মোট সময় হলো 16 পূর্ণ 2/3 বছর। পরের অঙ্ক, এক ব্যক্তি 1250 টাকা একটি নির্দিষ্ট সুদের হারে কিছু সময়ের জন্য ব্যাংকে রেখে সুদে আসলে পেল 1375 টাকা। তিনি যদি ওই একই সুদের হারে একই সময় শেষে ব্যাংক থেকে সুদে আসলে 2860 টাকা পেতে চান, তাহলে তাকে ব্যাংকে কত জমা রাখতে হবে? অঙ্কে বলা হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট মনে করা যাক x%, টাইমটা ছিল y বছর। উভয় ক্ষেত্রে, সব দুটো ক্ষেত্রেই এক। তাহলে প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট, প্রথমে টাকা রেখেছিলাম 1250 টাকা, সুদে আসলে হয়েছে সেটা 1375। তাহলে 1250 টাকা রাখলে 1375 টাকা হচ্ছে। তাহলে আমাদের বলেছে কত টাকা জমা রাখতে হবে, সেটাই আমাদের প্রশ্ন। রাখলে ওই একই সুদের হারে একই সময়ে সুদে আসলে হয়ে যাবে 2860 টাকা। অঙ্কটা আবার ভালো করে বলছি, 1250 টাকা কোনো এক সুদের হারে কয়েক বছরের জন্য জমা রেখে পেয়েছি কত টাকা? 1375 টাকা। তাহলে কত টাকা জমা রাখলে এই টাকা আমরা পাবো? তাহলে এটাকে যদি আমরা ছোট করে কাটাকাটি করি নাকি, 25 এর নামতা দিয়ে যদি পড়ি, তাহলে 25 এর নামতা পড়লে এটা 125 এর নামতা পড়লে এটা 10, ঠিক আছে? 125 এর নামতা পড়লে এটা 11। তাহলে এটা 10, এটা হচ্ছে 11। 125 এর নামতা পড়েছে। 10 কত? 11। 11 ভাগ টাকাটাই লেখা আছে। 11 কত গুণ এটা? ঠিক আছে? 11 26 গুণ। পাশে একটা শূন্য। তাহলে 10 এর 26 গুণ কত? 260, পাশে একটা শূন্য। তো টাকা কত ছিল? 2600 টাকা। তুমি যেভাবেই কাটাকাটি করো, 1250 টাকা রাখলে কত টাকা পাবো? এত। তাহলে 1300, আমরা এটা বুঝতো 1375 টাকা পেতে গেলে ক টাকা রাখতে হবে? 1250। তাহলে ঠিক আছে, 2860 টাকা পেতে গেলে কত টাকা রাখতে হবে, এটাই। তাহলে আমাদের এটা যদি সাধারণভাবে কাটাকাটি করি আমরা, তাহলে 1350 হলে কত হচ্ছে? 1375 হলে 1250। তাহলে লিখতে হবে 1250 বাই কত? 1375। তাহলে এই টাকা পেতে গেলে কত? এই টাকা তাহলে উপরে গুণ করতে হবে। 2800 কত? 60 টাকা।
কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাই। পরের প্রশ্ন, এক ব্যক্তি চাকরি থেকে অবসরকালে 2 লক্ষ টাকা পেলেন। ওই টাকা থেকে 80,000 টাকা বার্ষিক 10% হার এবং 70,000 টাকা বার্ষিক 8% সরল সুদের হারে বিনিয়োগ করলেন। বাকি টাকা কত হারে সরল সুদে বিনিয়োগ করলে তার বার্ষিক আয় হবে 18,100 টাকা। ঠিক আছে, তাহলে অঙ্কে যেটা বলেছে তার টাকা রেখেছিল কত, প্রিন্সিপাল রেখেছিল কত, 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকার উপরে সুদ পেয়েছে ক টাকা, পেতে হবে তাই কত, 18,100 টাকা। ঠিক আছে, প্রথমে রেখেছিল যে টাকা, এ টাকাটা হচ্ছে 80,000 টাকা। 80,000 টাকার সুদের হার বলা হয়েছে 10%। তারপরে আর একটা স্কিমে রেখেছিল 70,000 টাকা, যেখানে সুদের হার ছিল 8%। ঠিক আছে, বাকি টাকা তাহলে 80,000 70,000 চলে গেল, তাহলে 1.5 লক্ষ টাকা চলে গেল, আরো আছে কত, 50,000 টাকা। এই স্কিমে সুদের হার কত পার্সেন্ট হবে সেটাই আমাদের প্রশ্ন, যাতে করে এই 2 লক্ষ টাকার উপরে 2 লক্ষ টাকার উপরে সুদ হয় কত টাকা, ওই টাকা। তাহলে 2 লক্ষ টাকায় যদি এই হয়, তাহলে 2,000-এর উপরে হবে এই, 200 টাকায় উপরে হবে কত, এইটা। তাহলে সুদের হার কত ছিল, তাহলে 100 টাকা। তাহলে 18.10 ওটাকে ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 9.05% আমার সুদ পেতে হবে। ঠিক আছে, তাহলে আমার সুদ পেতে হবে কত, 9 পয়েন্ট, ঠিক আছে, এইটা পেতে হবে আমার। তাহলে আমাদের 181 টাকা সুদ পেতে হবে। ক টাকা সুদ পেতে হবে, ধরো 81 টাকা সুদ, 181 টাকা সুদ পেতে হবে। 181 টাকা, সুদের হার দরকার নেই, তাহলে আমরা 181 টাকা সুদ পাবো। তাহলে আমাদের এটা, এই যে মানে 181 কখন হচ্ছে, যখন 2টো শূন্য বাদ দিচ্ছি, 2টো শূন্য বাদ 2000-এর উপর। তাহলে 2টো শূন্য যদি বাদ দিই, সব 2টো শূন্য বাদ দাও, তাহলে 800 টাকার 10% কত, এখানে পাবো 80 টাকা। 700 টাকার 8% কত পাবো, 56। মোট পেতে হবে কত, 181 টাকা। তাহলে আরো ক টাকা লাগবে, 5 6 5 11, একসাথে 1, 1 8 9 9 5 14, 14 4 8। তাহলে এখানে পেতে হবে কত, 45 টাকা পেতে হবে। তাহলে 500 টাকার কত পার্সেন্ট, 45 টাকা, তাহলে 9%। তাহলে আমাদের সুদের হার কত লাগবে, 9%। আবার এই জায়গাটা একটু পরিষ্কার করে আমি বলছি, এই জায়গাটা আমি আরেকটু পরিষ্কার করে বলছি, পার্সেন্টেজে করলে অনেক কঠিন হয়ে যাবে। টাকাটা কত ছিল, আবার বলছি, টাকাটা কত ছিল, 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকার উপরে আমরা সুদ পাবো কত, 2 লক্ষ টাকার উপরে আমরা সুদ পাবো হচ্ছে 18,100 টাকা। পার্সেন্টেজ দিয়ে করতে পারি, কিন্তু একটু কঠিন হবে, সেজন্য বলছি। তাহলে আমাদের এখান থেকে 2টো করে শূন্য যদি বাদ দিয়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি 2,000 টাকায় সুদ পেতে হবে কত, 181 টাকা। এই 2,000 টাকাটা কি করে করলাম, তাহলে এখানে শূন্য বাদ দিলাম, সব 2টো করে শূন্য বাদ, তাহলে এটা 800 টাকা, এটা 700 টাকা, 1500 টাকা, 500 টাকা, এই 2,000 টাকা। তাহলে 800 টাকার 10% সুদ পাবো মানে 80 টাকা, 700 টাকার 8% পাবো মানে 56 টাকা। 2,000 টাকার উপর পেতে হবে ক টাকা, 181 টাকা। তাহলে এই 500 টাকার সুদ ক টাকা লাগবে, 45 টাকা। তাহলে 500 টাকার কত পার্সেন্ট, 45 টাকা হবে, নিশ্চয়ই 9%। পরের অঙ্ক, এক আর্থিক সংস্থা 2 ব্যক্তিকে যথাক্রমে 5% এবং 6% হার সরল সুদে কিছু টাকা ধার দিল। 1 বছর পর ওই সংস্থা তাদের কাছ থেকে মোট 585 টাকা সুদ পেল। যদি ওই সংস্থাটি প্রথম ব্যক্তিকে 6% এবং দ্বিতীয় ব্যক্তিকে 5% হারে ধার দিত, তাহলে বছরে মোট 15 টাকা কম সুদ হতো। সংস্থাটি 2 ব্যক্তিকে মোট কত টাকা ধার দিয়েছে, 2 ব্যক্তির টোটালটা চেয়েছে। তাহলে আমাদের টোটালটা করতে হবে না, এ ব্যক্তির 100%, বি ব্যক্তির 100%, আমাদের তার যোগফলটা বের করতে হবে। তাহলে এ ব্যক্তিকে যে টাকা ধার দিয়েছিল তার 5% সুদ পেয়েছিল, সঙ্গে বি ব্যক্তিকে যে টাকা ধার দিয়েছিল তার 6% সুদ পেয়েছিল। এই মোট সুদ কত হয়েছিল, 585 টাকা। কিন্তু এ কে যদি 6% হারে, মানে এর টাকার 6% যদি সুদ দিত, বি এর থেকে যদি 5% সুদ হতো,
তাহলে সুদের পরিমাণ 15 টাকা কম হতো, মানে এইটা 585 জায়গায় কত হতো, 570 টাকা। ঠিক আছে, এখান থেকে চেয়েছে মোট, চেয়েছে বিয়োগফল চাইনি, মোট চেয়েছে। বিয়োগফল চাইলে বিয়োগ করতাম, এখানে সমষ্টি চেয়েছে, সেই জন্য এ দুটোকে যোগ করে দেবো। তাহলে এ টাকার এর কত পার্সেন্ট, 11%, প্লাস বি এর 11%, এই 2 এর 11%-এর সমষ্টি কত, এ দুটো যোগ করে দিই আমরা, 5, 8-এর সাথে 15-র 5, তাতে 1, 1155। তাহলে ঠিক আছে, এ স্কিমের 11%, বি স্কিমের 11% হচ্ছে কত, 1155 টাকা। তাহলে এ স্কিমের 1% প্লাস বি স্কিমের 1% কত হবে, তাহলে 11 দিয়ে ভাগ করতে হবে। 11 দিয়ে ভাগ করলে কত পাবো, 11কে 11, 5, 1155। তাহলে আমাদের টোটাল চেয়েছে, তাহলে এ স্কিমের 100% প্লাস বি স্কিমের 100%। তাহলে 1%টা যদি এই হয় 100% কত, 100 গুণ করে দিতে হবে। তাহলে মোট টাকা কত ছিল, দুজনকে টাকা দিয়েছিল কত, 10,500 টাকা। অঙ্কটা ভালো করে খেয়াল করো, ঠিক আছে। তাহলে এই যে 10টা অঙ্ক করে দিলাম, পরের ভিডিওতে আরো কয়েকটা অঙ্ক আমি দিয়ে দেবো, আরো গোটা 10 অঙ্ক দিয়ে দেবো। এই কঠিন অঙ্কগুলো তোমরা একটু ভালো করে সরবরাহ করবে। পিএসসিতে যদি কোনো কঠিন অঙ্ক কখনো থাকে, তাহলে এই ধরনের কঠিন অঙ্কগুলো থাকতে পারে। এবারে বেশ কিছু অঙ্ক কঠিন ছিল, সহজের মধ্যে কিন্তু বেশ কয়েকটা অঙ্ক বেশ কঠিন ছিল, সেজন্য আমাদের কঠিনের জন্য প্রস্তুত থাকতে হবে। সেই জন্য আমরা এটা কিছু কঠিন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। পরের ভিডিওতে আমি বাকি কিছু অঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আবার বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। ঠিক আছে, তোমরা তাহলে ভালো করে প্র্যাকটিস করো। সবার জন্য রইল আমার শুভকামনা।